আলেমদের ঐক্য যাদের কারণে হবে না তারাই জাতীয় দালাল। জামাতের আকীদার ব্যাপারে তার সাথে যাওয়া যাবে না, চরমনাই ইসলামী আন্দোলন যে দাবি করছে যে পিআর পদ্ধতি এটা গ্রহণ করা যাবে না বিভিন্ন ব্যাখ্যা দিয়ে, তাইলে আপনারা জামায়াতের সাথে আকীদার প্রসঙ্গ উঠাইবেন, যাদের সাথে যাইতেছেন তাদের আকীদা কি? এই ইসলামী রাজনীতির বসন্তকালে আইসা যেই ঠেলাঠেলি আর যেই পারাপারি, আমরা লাখো কর্মী প্রস্তুত আপনাদের হুকুম পালনের জন্য। মুফতি আলী হাসান ওসামার জন্য কি গালি খাই নাই বলেন? সেই আলী হাসান ওসামা তো রাজনীতিতে আসলো। আরে বাবা, আপনি 2-3টা সিটের জন্য রাজনীতি করতেছেন, লজ্জা লাগে আপনার জন্য, আপনাদের জন্য? এত রাজনীতি বুঝা রাজনীতির মাঠে থেকে এত লড়াই করে এত কিছু করে আজকে আপনি টাকার কাছে বিক্রি হয়ে যান। মুজিব ছাড়া বাংলাদেশ ফজলুর রহমানরা চায় না। এর কারণ কি? আসলে এরা হলো বুদ্ধি প্রতিবন্ধী, আসলে এরা হলো ব্যাকডেটেড। খালেদ মহিউদ্দিন সাহেবের এই প্রশ্নটাই ছিল ইসলামী রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করা। আলেমরা আফগানি বাংলাদেশ চায়, যেই জবাবটা পাইলে খালেদ মহিউদ্দিনরা আর ইসলামী রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করতে পারতো না। বাতিল পক্ষ কিভাবে আব্দুল মালিক সাহেবকে সরানো যায়, কিভাবে আব্দুল মালিক সাহেবের জায়গায় অন্য একটা দালাল দিয়ে এই মাসলাক চালানো যায়, সেই ফিকিরে তারা 24 ঘন্টা ব্যস্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে, কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন, সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই বিশেষ ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা কথা বলতে যাচ্ছি মুজিব ছাড়া বাংলাদেশ ফজলুর রহমানরা চায় না এবং আলেমরা চায় আফগানি বাংলাদেশ। চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনাদের কাছে আমাদের ছোট্ট একটু আবেদন। আপনারা জানেন যে তাবলিগ জামায়াতের দুই পক্ষকে নিয়ে আখলাক টিভি কাজ করতে গিয়ে আখলাক টিভি অনেক বড় ক্ষতিগ্রস্তের শিকার হয়েছে, প্রজেক্ট বন্ধ হয়ে গিয়েছিল। বিশেষ করে আলমী শুরার ইজতেমা চলার সময় ড্রোন বিস্ফোরণের কারণে আখলাক টিভির রেকর্ড সেটআপ অর্থাৎ ক্যামেরা সেটআপ এবং লাইভ সেটআপ অর্থাৎ আইফোন সেটআপ সহ মনিটরিং মোবাইল এবং ওয়্যারলেস মাইক্রোফোন সহ বিভিন্ন আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে। এর পরপরই অর্থাৎ আলমী শুরার ইজতেমার পরপরই সাদপন্থী বিপদগামী কিছু ভাইয়েরা আখলাক টিভির ফেসবুক পেজ থেকে কন্টেন্ট চুরি করে তাদের ইউটিউব চ্যানেলে আগে আপলোড করার সুবাদে আমাদের ইউটিউব চ্যানেলকে পরপর 4টি স্ট্রাইক দিয়ে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাসপেন্ড করিয়ে দেয়, যে কারণে আখলাক টিভি বাধ্য হয়ে আখলাক সমাধান টিভি নামে আরও একটি ইউটিউব চ্যানেল করে। অতএব আপনাদের সকলের কাছে আমাদের দাবি থাকবে, আবেদন থাকবে যে আপনারা আমাদের নতুন ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশেই থাকবেন এবং আমাদেরকেও আপনাদের পাশেই রাখবেন। বন্ধুরা, আজকের আলোচনাগুলো অনেক তাৎপর্যপূর্ণ এবং এই আলোচনাটা সকলেরই দেখা দরকার। প্রথমেই আমরা যেভাবে বলেছিলাম যে মুজিব ছাড়া বাংলাদেশ ফজলুর রহমানরা চায় না। ফজলুর রহমান সাহেব রিসেন্টলি এক বক্তব্যের মধ্যে শেখ মুজিবুর রহমানের জন্য যে পরিমাণ আহাজারি করেছে, রোনাজারি করেছে, যে পরিমাণ কান্নাকাটি করেছে, যে পরিমাণ মানুষের কাছ থেকে সম্মতি নেওয়ার চেষ্টা করেছে এবং সে এভাবে জিজ্ঞাসা করেছে, আমি তো শেখ মুজিব ছাড়া বাংলাদেশ চাই না, আপনারা কি চান? এইভাবে করে। এখন প্রশ্ন হলো, উনি কেন এই কাজগুলো করলেন? উনি ওনার রক্তে গোশতে অর্থাৎ উনি ওনার রাজনৈতিক সেই ছেলেবেলা থেকে, যেহেতু উনি একসময় ছাত্রলীগের রাজনীতি করেছেন, তো সেই থেকে শুরু করে ওনারা জেনারেল রাজনীতিকেই নিজেদের মাইন্ড সেটআপের মধ্যে সেট করে নিয়েছেন এবং ওনারা এর বাইরে বাংলাদেশ দেখতে চান না। যে কারণে উনি বিএনপির একজন দায়িত্বশীল হওয়ার পরেও উনি আওয়ামী লীগকে নিয়ে আহাজারি করতেছেন আর শেখ মুজিবকে নিয়ে কান্নাকাটি করতেছেন। ওনাকে আমাদের প্রশ্ন, এই যে বিগত 15-16 বছরে যে অনিয়মটা হলো, যে লুটপাট হলো, দেশ যে রসাতলে গেল, দেশের যে ক্ষতি হলো, এগুলোর জবাব কে দিবে? আজকে যদি ফজলুর রহমান সাহেবকে আমরা জিজ্ঞাসা করি যে আপনি যে শেখ মুজিবুর রহমান সাহেবের জন্য কান্নাকাটি করতেছেন, ওকে ফাইন, আপনার জায়গায় আপনি ঠিক আছেন, আমরা ধরে নিলাম, কিন্তু সেই শেখ মুজিবের গ্রুপটাই তো দেশটাকে রসাতলে নিয়েছে। এই যে লুটতরাজ, এই যে যত অনিয়মগুলো করছে, এগুলো তো বলে শেষ করা সম্ভব না। 16 বছরের কাহিনী তো আর আপনি 16 মিনিটে বলে শেষ করতে পারবেন না। তাহলে এটার জবাব কে দিবে? এটার জন্য কিন্তু ফজলুর রহমান জবাব দিতে পারবে না। যদি আমরা ফজলুর রহমানকে জিজ্ঞাসা করি, যদি আওয়ামী লীগ এইরকম জুলুম নির্যাতন না করতো, তাইলে তো আর আওয়ামী লীগকে মানুষ দেশ থেকে লড়াইতো না, তাড়াইতো না, তারা পলাইতো না, তো তাদের এই অপকর্মগুলো সামনে আনেন না কেন? আসলে এরা হলো বুদ্ধি প্রতিবন্ধী, আসলে এরা হলো ব্যাকডেটেড। এরা যে রাজনীতি শিখছে আর এরা যে রাজনীতি করতে চায়, সেই রাজনীতি যে তাদের ছেলেপেলেরা এখন করতে চায় না, এই হুঁশটাও তাদের নাই। তার মানে আমি যদি জেনারেল রাজনীতিবিদদের মধ্যে দুইটা ভাগ করি, তাহলে আমি বলবো ওল্ড জেনারেশন যারা আছেন এবং নিউ জেনারেশন যারা আছেন, অর্থাৎ ওনাদের ছেলেপেলে যারা জেনারেল রাজনীতি করেন কিন্তু ওনাদের ছেলেপেলে নাতি নাতনি এই টাইপের যারা আছেন, তারাও কিন্তু ওনাদের ওই রাজনীতিটা চায় না। অর্থাৎ ওই পচা রাজনীতি, লুটতরাজের রাজনীতি, দলান্দতা, ক্যাডারবাজি,
মায়ের পিঠ, হিংসা বিদ্বেষ, এই জিনিসগুলো কিন্তু ওনাদের ছেলেপেলারাই ম্যাক্সিমাম চায় না। অতএব ওনাদের জেনারেশন যে চেঞ্জ হয়েছে এইটাও উনি মানতে পারতেছে না, এইটাও উনি বুঝতে পারতেছে না। তো এখন প্রশ্ন হলো, এই যে ফজলুর রহমান রা, অর্থাৎ আমি শুধু নট অনলি ফজলুর রহমান, শুধুমাত্র ফজলুর রহমান সাহেবকেই বলবো না, তার সাথে তার মতো এই চিন্তার আরও বহু মানুষ আছে। হ্যাঁ, এখন ফজলুর রহমান সাহেব বলেছেন এজন্য আপনি জানতেছেন, আর এই জন্য আপনি তার নিয়েই কথাবার্তা বলতেছেন বা আমরা কথাবার্তা বলতেছি, এরকম আরও বহু রাজনীতিবিদরা আছেন। এবং ওল্ড রাজনীতিবিদ যারা আছেন বেশিরভাগ এই টাইপেরই। তার মানে তারা ইসলামী বাংলাদেশ চায় না, তারা মানুষের অধিকারের নামে শোষণ করে, অধিকারের কথা মুখে বলবে কিন্তু অধিকার অ্যাপ্লাই করবে না। এটা হলো তাদের রাজনীতির মূল থিম। এনিওয়ে, তো এখন এই যে ফজলুর রহমানদের রাজনীতি, এইটা আপনি মাথায় রাখেন। এক্ষেত্রে একটা জিনিস না বললে কমতি থেকে যাবে, যে বাংলাদেশ সৃষ্টির আগে থেকেই, অর্থাৎ যখন আমরা পূর্ব পাকিস্তানে ছিলাম, তার মানে 1947 থেকে যে পাকিস্তান সৃষ্টি হয়েছে, ভারতবর্ষ ভেঙে যে পাকিস্তান তৈরি হলো, সেই পাকিস্তান আমল থেকে বা তারও আগে থেকেই ইসলামোফোবিয়া, অর্থাৎ ইসলামের ব্যাপারে ভয় ভীতি ঢুকানো, এইটা আমাদের রাজনীতিবিদদের মানে ছেলেবেলা থেকেই তাদের রাজনীতির আষ্টে পৃষ্ঠে এইটা ঢুকানো আছে, যে কারণে তারা কখনোই ইসলামকে রাজনীতির কাছে নেবে না, রাজনীতিকে ইসলামের কাছে নেবে না। ইসলামকে তারা মসজিদ, মাদ্রাসা, কবরস্থান এবং দাওয়াত, মিলাদ এইসবের মধ্যেই সীমাবদ্ধ করে রেখেছে। আর ইসলামী রাজনীতিটাই যে মুসলমানের আসল রাজনীতি, এটা তারা বিশ্বাস করবে তো দূরের কথা, এটা তারা কল্পনায়ও আনে না। অতএব ফজলুর রহমানদেরকে দিয়ে আপনি শান্তির বাংলাদেশ আশা করবেন, এটা তেঁতুল গাছে আম খাওয়ার আশা করার মতোই, এটা কোনোভাবেই কোনোদিন সম্ভব হবে না। অতএব এইটা আপনি মাথায় রাখেন। আসেন আমরা একটু সামনে আগাই। এখন আসেন আমরা একটা গুরুত্বপূর্ণ প্রসঙ্গে আসি, যে আলেমরা কোন বাংলাদেশ চায়? আলেমরা আফগানি বাংলাদেশ চায়। কিভাবে প্রশ্নটা আসলো, কিভাবে মানে এটার সৃষ্টি হলো কিভাবে? দেখেন, খালেদ মহিউদ্দিন সাহেব একজন সচেতন, চালাক চতুর এবং বহুল পরিচিত ব্যক্তিত্বওয়ালা সাংবাদিক, মানুষ বলে যেভাবে। তো খালেদ মহিউদ্দিন সাহেবের টক শোতে গেলেন শাইখে চরমনাই। শাইখে চরমনাইকে যতগুলো প্রশ্ন করা হয়েছে, উনি ওনার সাধ্য মোতাবেক অনেকগুলো প্রশ্নের যথেষ্ট সুন্দর অ্যান্সার দিয়েছেন, কিন্তু কিছু কিছু প্রশ্নের উত্তর আরও ভালোভাবে হইতে পারতো। এটার জন্য আমরা শাইখে চরমনাইকে দোষ দিব না। কেন দোষ দিব না? দেখেন, একজনই মানুষ, মাদ্রাসা সামলানো, খানকা সামলানো, রাজনীতি সামলানো, নিজের ব্যবসা সামলানো, আপনারা জানেন যে উনি একজন বিজনেসম্যানও। তো সেই হিসেবে সব মিলাইয়া, এত কিছু সামলাইয়া খালেদ মহিউদ্দিন সাহেবের মতো একজন সাংবাদিককে উপযুক্ত জবাব দেওয়া, এটা হয়তো হয়ে ওঠে না। তবে উনি যেটা করেছেন আলহামদুলিল্লাহ, সেজন্য ভালো, যথেষ্ট সুন্দর উত্তর প্রায় সবটারই দিয়েছেন। কিন্তু তালেবান প্রসঙ্গে, আফগান প্রসঙ্গে যে প্রসঙ্গটা ছিল, এইটা আরও সুন্দরভাবে উত্তর আসলে জাতি অনেক খোরাক পাইতো, যেহেতু ওই টকশোটার দিকে পুরো জাতি তাকায়া ছিল। এখানে ব্যাপারটা দেখেন, খালেদ মহিউদ্দিন সাহেব প্রশ্ন করলো কি, আপনারা যদি ক্ষমতা যান তাহলে আপনারা কি বাংলাদেশকে আফগানিস্তানের মতো বানাবেন, আফগানিস্তানের মতো তৈরি করবেন? এই ধরনের একটা প্রশ্ন খালেদ মহিউদ্দিন করলো। তো খালেদ মহিউদ্দিন সাহেবের এই প্রশ্নটাই ছিল উদ্দেশ্য প্রণোদিত, এই প্রশ্নটাই ছিল জাতিকে প্রশ্নবিদ্ধ করা, এই প্রশ্নটাই ছিল জাতিকে বিভাজন করা, এই প্রশ্নটাই ছিল ইসলামী রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করা। তো এই প্রশ্নের সাথে সাথে খালেদ মহিউদ্দিন সাহেবকে পাল্টা প্রশ্ন করা দরকার ছিল, আপনি কোন আফগান সম্পর্কে প্রশ্ন করছেন। অর্থাৎ যেহেতু ইসলামী আন্দোলনের দায়িত্বশীল শাইখে চরমনাই, সেহেতু তাকে যখন জিজ্ঞেস করা হয়েছে, তো উনি তো এটাই বলবেন যে আমরা ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে আফগানিস্তানের মতো বানাবো কিনা। এই প্রসঙ্গের মধ্যে তো দুইটা প্রশ্ন থাকবে আপনার। একটা প্রশ্ন হলো আফগানিস্তান সম্পর্কে বিশ্ব জালিমেরা বিভিন্ন রকমের জুলুম নির্যাতন করে সারা দুনিয়ার বুকে মিথ্যা তথ্য ছড়ায়া সারা দুনিয়ার বুকে আফগানিস্তানকে সন্ত্রাস বানানোর এবং আফগানিস্তানকে কালারিং করার জন্য, আফগানিস্তানকে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করার জন্য তারা লং টাইম ধরে কাজ করেছে, যে কারণে সারা দুনিয়ার সামনে আফগানিস্তান সম্পর্কে একটা বদনাম, আপনি স্বীকার করেন আর না করেন, আছে। এখন আপনি কি আমাকে ওই প্রশ্ন করছেন যে আমরা কি আফগানিস্তানকে ওইভাবে বানাবো? আর একটা আফগানিস্তান আছে, সেটা কি? সেটা হলো যখন জালেমরা মানে খেতাঘাটটি ফালায়া পালাইলো, অর্থাৎ জালেমরা লেজ পিছনে মোড়ায় দিয়া, আমি এই ভাষাটা মানে আনতে চাই না, তো এতটুকুই বলা যে লেজ পিছনে দিয়া মোড়াইয়া এরপর দৌড়ে গেল। তারা বিশ্ব জালেম, তারা বিশ্ব সুপার পাওয়ার, তারা যখন লেজ মোড়াইয়া চলে গেল, আফগান স্বাধীন হলো, তারপর থেকে খেলাফা কায়েম হলো, তারপরের আফগান, তার মানে যে আফগান এখন আছে আমাদের চোখের সামনে, যে আফগান সারা বিশ্বের মধ্যে ফার্স্ট, যে আফগানের রাজনীতি, যে আফগানের দেশ পরিচালনা, যে আফগানের সর্বোচ্চ সফলতা সারা দুনিয়া দেখতেছে, আপনি কি এই আফগানের কথা বলছেন নাকি সেই আফগানের কথা বলছেন? যদি আপনি সেই আফগানের কথা বলে থাকেন তাহলে আমাদের জবাব আসবে, হ্যাঁ অবশ্যই, যদি আমাদের উপরে ওইরকম কোনো জালেম, বাহিরের শক্তি কেউ যদি ওইভাবে জুলুম নির্যাতন করে, তাহলে আফগান যেভাবে তার রাষ্ট্রের জন্য কাজ করেছে আমরাও সেভাবে কাজ করব। তখন আমার উত্তর আসবে সেই রকম। আর যদি বলেন যে না, ওই রকম জুলুম তো কেউ করবে না, নর্মালি আপনি ক্ষমতায় গেলে কি আফগান চান, তাহলে এখন যে আফগান আছে, যে আফগানে মেয়েরা
তার ইজ্জত নিয়ে রাত 12টা একটা হাঁটলেও সমস্যা হয় না। যে আফগানে বর্তমানে টাকার পোটলা হাতে ঝুলাইয়া ঝুলাইয়া হাইটা নিয়ে গেল, কেউ তাকাইয়া দেখে না। যে আফগানে মেয়েরা মহিলারা ঘরে বসে বসে, চাকরিজীবীরা ঘরে বসে বসে বেতন ভাতা পাইতেছে। যে আফগানে মানুষের নিরাপত্তা, মানুষের অধিকার, ধর্ম মানা সব মিলাইয়া তারা সুন্দর একটা রাষ্ট্র কায়েম করেছে। আমরা সেই রাষ্ট্র কায়েম করতে চাই। এইভাবে যদি খালিদ মহিউদ্দিনকে পাল্টা প্রশ্ন করে জবাব দেওয়া হতো, যেই জবাবটা আলেমদের পক্ষ থেকে দরকার ছিল, যেই জবাবটা পাইলে খালেদ মহিউদ্দিনরা আর ইসলামী রাজনীতিকে প্রশ্নবিদ্ধ করতে পারতো না। তো এই যে একটা অবস্থা, এটা আমরা এই প্রসঙ্গটা কেন আনলাম, আসেন আপনি একটু সামনে আগান। ইসলামী রাজনীতির মধ্যে যে হজবরল পরিস্থিতি হয়েছে, আলেমরা চায় আফগানি বাংলাদেশ, কিন্তু আলেমদের মধ্যে তিনটা ধরন তো আমাদের আখলাক টিভির অ্যানালাইজই ধরা পড়ে, যেটা আপনারা বলার সাথে সাথেই বুঝে যাবেন। এক ধরনের আলেমরা গণতন্ত্রের নির্বাচনের মাধ্যমে ইসলাম কায়েম করতে চায়। আমি বলবো না গণতন্ত্রের মাধ্যমে, এর কারণ কি, আলেমরা গণতন্ত্রকে সাপোর্ট করেন না, শুধুমাত্র নির্বাচনকে সাপোর্ট করেন এবং নির্বাচনের মাধ্যমে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সংসদে গিয়ে এরপর আইন পরিবর্তন করবেন। এইভাবে করে গণতন্ত্রের নির্বাচনের পার্টটাই ওনরা নেন, আর জায়েজ যে পার্টগুলো আছে সেগুলিই নেন। অতএব এই হলো একটা শ্রেণী আলেম যারা গণতন্ত্রের নির্বাচনের মাধ্যমে খেলাফা কায়েম করতে চায় বা ইসলাম কায়েম করতে চায় বা সমাজে শান্তি কায়েম করতে চায়। আচ্ছা, আর এক শ্রেণী হলো যারা গণতন্ত্র বা গণতন্ত্রের নির্বাচন এর ধারে কাছেও যাব না, আমরা সরাসরি খেলাফা কায়েম করব। এখন এই যে ভাইরা এই কথাগুলো বলতেছেন, আসলে ওনাদের কাছে ওইভাবে কোনো উদাহরণ নাই, ওনারা কোনো উদাহরণ তৈরি করতে পারেননি যে এইটার সুরতটা কেমনে হবে, কিভাবে হবে, এটা ওনারা দিতে পারেন। এটা একটা ধরন আছে, সেই জন্য বলা। আরেকটা ধরন হলো যারা রাজনীতি বোঝেও না, এর কাছেও যায় না, এটা তো আমার ব্যাপার না, মানে আলেমদের মধ্যেই বলছি, এটা তো আমার ব্যাপার না, মানে উনি মাদ্রাসা মসজিদ বা ওনার যা কিছু আছে এটা নিয়ে উনি আসেন, উনি রাজনীতির ধারে কাছেও নাই। তো স্বাভাবিকভাবে আমরা তিনটা শ্রেণী দেখলাম আলেমদের মধ্যে। একটা শ্রেণী সুন্দর বাংলাদেশ করতে চায়, তবে সেটা গণতন্ত্রের নির্বাচনের মাধ্যমে। আরেকটা শ্রেণী সুন্দর বাংলাদেশ করতে চায়, তবে সেটা গণতন্ত্রকে ইগনোর করে। আরেকটা শ্রেণী রাজনীতি বুঝেই না। এখন যেই শ্রেণীটা সরাসরি খেলাফা কায়েম করতে চায়, ওনাদের প্রসঙ্গে আমাদের এখন আলোচনা না, কারণ ওনাদের ব্যাপারটা আমাদের কাছে অস্পষ্ট, যে কারণে এই ব্যাপারে আমরা সামনে কথা বলতে চাই না। আর যারা রাজনীতির মাধ্যমে কোনো কিছু চায় না বা রাজনীতির সাথে সম্পর্ক করে না, যে সকল আলেমরা রাজনীতির সাথে আসেও না যায়ও না, তাদের ব্যাপারে তো কোনো আলোচনা আসতে পারে না। যেই শ্রেণীর আলেমরা গণতন্ত্রের নির্বাচনকে কাজে লাগাইয়া সংসদে সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে এরপরে তারা খেলাফা কায়েম করবে অথবা ইসলাম কায়েম করবে অথবা মানুষের নিরাপত্তা বা মানুষের অধিকারের কাজ করবেন, এদের মধ্যে কয়টা পার্ট দেখেন? ইসলামী আন্দোলন, জামায়াত ইসলামী, খেলাফত মজলিসের কয়েকটা পার্ট, জমিয়তুল উলামা ইসলাম এটার কয়েকটা পার্ট, এইভাবে করে খেলাফত আন্দোলন, আরো বহু দল আছে। তো এই যে যতগুলো ইসলামী দল আছে, এনারা কেন মিলে একসাথে কাজ করছেন না, এই প্রশ্নের কোনো জবাব আপনি দিতে পারবেন না। কেন দিতে পারবেন না? আমরা এটা নিয়ে গবেষণা করতেছি, অ্যানালাইজ করতেছি, লেখাপড়া করতেছি, দেখতেছি, কিন্তু আমরা কোনো আগাগোড়া পাইতেছি না। কেন আগাগোড়া পাইতেছি না? 5ই আগস্টের পরে আমি তো এটাকে দাবি করে বলবো এটা হলো ইসলামী রাজনীতির বসন্তকাল। তার মানে ইসলামী রাজনীতি তো আমরা দেখেছি শেখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির সময় থেকে বা আরো আগে থেকে, আমরা দেখেছি চরমনাইয়ের মরহুম পীর সাহেব রাহিমাহুল্লাহ ওনার জীবন থেকে, ওনার কর্ম থেকে, আমরা দেখেছি মুজাহিদে মিল্লাত মুফতি ফজলুল হক আমিনী রাহিমাহুল্লাহ হজরতের জীবন থেকে, কর্ম থেকে, আমরা দেখেছি আরো সমসাময়িক ওলামায়ে কেরামের জীবন থেকে। ওনারা তো চলে গেছেন, এখন ওনাদের পরের প্রজন্মরা রাজনীতি করতেছেন। তো এই যে ইসলামী রাজনীতির যে ধারাটা, এইটার মধ্য থেকে যতগুলো দল, তারা কিন্তু এই সময়ে এসে, অর্থাৎ বাংলাদেশ তো এখন খালি মাঠ বলতে গেলে, 5ই আগস্টের পরে এই পর্যন্ত ইন্টারিম গভর্নমেন্টটা তো দুর্বল গভর্নমেন্ট। এই গভর্নমেন্টের সময় কোনো একটা এস্টাবলিশড গভর্নমেন্ট না থাকার কারণে আপনি এটাকে খালি মাটি বলতে পারেন। তো যেহেতু আপনাকে ইসলামী রাজনীতি করতে এখন কেউ বাধা দেয় না, কোনো ঝামেলা নাই, তো সেই হিসাবে ইসলামী রাজনীতির বসন্তকাল। এই ইসলামী রাজনীতির বসন্তকালে আইসা যেই ঠেলাঠেলি আর যেই পারাপারি, যেটা দেখলে পরে সাধারণ মানুষ থুক মারতেছে। হ্যাঁ, আমাদের সামনে সাধারণ মানুষ বিভিন্ন কথা শুনাইতেছে, আমরা কোনো কথা বলতে পারতেছি না। কেন? দেখেন, আল্লামা জুনায়েদ আল হাবিব হাফিজাহুল্লাহ, যিনি বাংলাদেশের রাজনীতির সাথে ওতপ্রোতভাবে জড়িত, আমরা দেখেছি আল্লামা মুফতি আমিন রহমতুল্লাহ আলাইহির হাতে গড়া শাগরিদ বলা চলে, তিনি এখন আইসা কি করতেছেন? তিনি এখন আইসা ইসলামী রাজনীতির মধ্যে একটা বিভাজন তৈরি করে দিলেন। তার মানে ওনারা যে ব্যাখ্যাগুলো এখন করতেছেন, জামাতের আকীদার ব্যাপারে তার সাথে যাওয়া যাবে না, চরমনাই ইসলামী আন্দোলন যে দাবি করছে যে পিআর পদ্ধতি এটা গ্রহণ করা যাবে না, বিভিন্ন ব্যাখ্যা দিয়ে, তাইলে আপনারা জামায়াতের সাথে আকীদার প্রসঙ্গ উঠাইবেন, যাদের সাথে যাইতেছেন তাদের আকীদা কি? আজীব কাণ্ড না? মানে কি এক পরিস্থিতি আমাদের বুঝে আসে না। তো এখন আপনি বলেন, আমি এই প্রসঙ্গটা এই জায়গায় এজন্য আনা যে জুনায়েদ আল হাবিব সাহেবের রাজনীতিতে যে অবদান, এটাকে তো অস্বীকার করার কোনো সুযোগ নাই। কিন্তু এখন আইসা ওনাদের যে ব্যাখ্যা, স্বাভাবিকভাবে দেখা যায় মাত্র কয়েকটা সিটের জন্য ওনার দলকে উনি নিয়ে বাস ওনার ব্যক্তি ফায়দার জন্য বা ওনার দলের ফায়দার জন্য ওনারা এইভাবে ব্যাখ্যা করতেছেন। এখন স্বাভাবিকভাবে প্রশ্ন আসবে যে তাইলে বিপক্ষে কি হইতে পারতো? এটা সারা দুনিয়া সবাই জানে, যেটা নিয়ে লেখালেখি হইতেছে প্রচুর পরিমাণে, যে সব ইসলামী দল যদি এক হইতো তাইলে ভোটের বিপ্লব ঘটানো সম্ভব। ভোটের বিপ্লব ঘটানো সম্ভব হইলে আপনি 150 থেকে 200
200 আসন ইসলামের পক্ষে আপনি নিয়ে আসতে পারতেন। হ্যাঁ, চলমান যে রাজনীতির ধারা তাতে আপনি 10 সিট পাবেন কিনা সন্দেহ, ইসলামের পক্ষের কথা বলছি। কিন্তু আপনি যদি ভোটের বিপ্লব ঘটাইতে পারেন, আর ভোটের বিপ্লব ঘটানো এভাবেই সম্ভব যে সব রাজনৈতিক অর্থাৎ সব ইসলামী দল মিলে এক হওয়া, ইসলামের পক্ষে একটা ভোট, একটা মার্কা। সেটা কি মার্কা হবে সেটা আপনারা নির্বাচন করবেন। সেটা কি এলাকা এলাকায় মার্কা আলাদা হবে নাকি পুরো বাংলাদেশ একসাথে করবেন সেটা আপনাদের ব্যাপার। একটা নির্বাচন আপনারা একসাথে দিতে পারতেছেন না, মানে আলেমরা আমরা কি বলবো মাঠ পর্যায়ে থেকে, আমাদের দুঃখ রাখারও তো জায়গা নাই। আমরা লাখো কর্মী প্রস্তুত আপনাদের হুকুম পালনের জন্য, আপনারা কি বলবেন আমরা সেটা নিয়ে ঝাঁপায়ে পড়বো। তার মানে আমি আছে আখলাক টিভিতে, আমি আখলাক টিভি নিয়ে ঝাঁপায়ে পড়বো, আর একজন আছে অন্য মিডিয়াতে, সে সেটা নিয়ে ঝাঁপায়ে পড়বে। অর্থাৎ ইসলামিক সকল মিডিয়াগুলো আপনাদের পক্ষে কাজ করবে। এরপরে যারা মাদ্রাসা আছে মাদ্রাসা থেকে আপনাদের সমর্থন দিবে, মসজিদে আছে মসজিদ থেকে আপনাদের সমর্থন দিবে, যে যেই জায়গায় আছে সেখান থেকে আপনাদেরকে সমর্থন দিয়ে আমরা ভোটের বিপ্লব ঘটাবো। কিন্তু আপনারা কি করতেছেন, এখানে 2 সিট ওখানে 5 সিট, এইটা ব্যাখ্যা দাঁড় করাইয়া আপনারা ইসলামটাকে তছনছ করে দিলেন। মানে ইসলামী রাজনীতিটাকে গলা টিপে, আমি আবারও বলছি, আই রিপিট, ইসলামী রাজনীতিটাকে ইসলামী রাজনীতিবিদরা গলা টিপে হত্যা করতেছে। আমি এখানে কোনো ব্যক্তির নাম নিচ্ছি না, কিন্তু না বললেই নয় যে এনারাই ইসলামী রাজনীতির শত্রু হয়ে দাঁড়াইতেছে শুধুমাত্র 2 পয়সা কামানে কে লিয়ে, 2টা পয়সার জন্য, একটু ফায়দার জন্য। আর কি ব্যাখ্যা থাকতে পারে? আপনি জাতির সামনে ব্যাখ্যা করেন। আজকে নেটে যখন দেখি কিছু ছেলেপানেরা আল্লামা জুনায়েদ আল হাবিব সাহেবকে মানে যা তা মন চায় কমেন্ট করতেছে, আউলা ঝাউলা উল্টা পাল্টা কথাবার্তা বলতেছে। উল্টা আমরা আখলাক টিভি থেকে কেন জুনায়েদ আল হাবিব সাহেবের পক্ষে পোস্ট দিলাম সেজন্য আমাদেরকে পর্যন্ত বকতেছে, আমাদেরকে বলতেছে যে আপনারা এটা করেন কেন, এটা করেন কেন, হের পক্ষে এখন কেন পোস্ট দিলেন, অন্তত এখন দিয়েন না, এই সেই। আজীব, এতটুকু মিডিয়ার ভাষা বুঝতে চায় না যে মিডিয়া নিজের খেয়াল বাস্তবায়নের কাজ করতে পারে না। মিডিয়ার মূল নীতি হলো শুধুমাত্র উপস্থাপন করা, মিডিয়া কোনো রায় দিবে না। হ্যাঁ, আমি মাঝে মাঝে রায় দেই, কেন? আমি ব্যক্তির পক্ষ থেকে, আমি যেহেতু আলোচক, আমি উপস্থাপক। আপনারা দেখেছেন যখন আমি উপস্থাপক থাকি তখন আমি নিজের কোনো ব্যক্তিগত মতামত দেই না। আলোচক যা আলোচনা করবে আমি শুধু উপস্থাপনার স্বার্থে সেইভাবে তুলে ধরি। আর যখন আমি আলোচক, যেমন এখন আমি আলোচনা করতেছি, তখন আমি আমার মতগুলোকে পেশ করতেছি আখলাক টিভির মাধ্যমে। কিন্তু আখলাক টিভি অ্যাজ এ মিডিয়া, একটা মিডিয়া হিসেবে কোনো অবস্থাতেই আখলাক টিভি এর পোস্ট দেওয়া, অর পোস্ট না দেওয়া, অর পক্ষ করা, অর পক্ষ না করার সুযোগ নাই কোনো। এই ভাষাটাও আমাদের ছেলেরা বুঝতেছে না। তো এই জন্য আজকে এই মানে হযবরল পরিস্থিতি কারা করলো? ইসলামী রাজনীতিবিদেরা করতেছেন, কেউ কেউ করতেছেন এটা। অতএব এইটা না ফিরলে ইসলামী রাজনীতি যখন তারাই গলা টিপে হত্যা করবেন, তখন তো আর আমরা এই পক্ষে কথা বলতে পারি না। আর এগুলি নিয়ে আমাদের সময় নষ্ট করার কোনো মানে হয় না। নিজের খাইয়া পইরা এত কষ্ট কইরা জাতির সামনে সত্য কথাগুলো আনা, এইটা ভাই এটা আর পারি না, আর গালি আর নিতে পারতেছি না। গালি খাইতে খাইতেই তো আসলাম। আপনারা দেখেছেন গত প্রায় 5-7 বছর যাবৎ, সেই 2018 সাল থেকে এই পর্যন্ত আখলাক টিভির সাথে আর এর আগে অন্যান্য মিডিয়াতে আমি কথা বলে কি পরিমাণ গালি খেয়েছি। যাদের জন্য গালি খেয়েছি তারাই তো সেই আবার সেই লাইনে আসছে। তো মুফতি আলী হাসান ওসামার জন্য কি গালি খাই নাই বলেন? সেই আলী হাসান ওসামা তো রাজনীতিতে আসলো। তাহলে আমরা কি জিজ্ঞাসা করতে পারি না এখন যে আমাদেরকে গালিটি খাওয়াইলা কেন ভাই? তুমি তো আসলাই, তাহলে এখন কেন আগেই আসতা? অথবা একটা ব্যাখ্যা দিয়ে আসতা যে আমি আগে এইটা বুঝছিলাম, ওইটা ভুল ছিল, এখন যেটা আছে এটা ঠিক আছে। কই, সে ব্যাখ্যাও তো দেয় নাই, সরিও তো বলে নাই, আমাদের জন্য একটু দুঃখও প্রকাশ করে নাই। সবাই নিজের ধান্দায় নিজের কান্দায় ব্যস্ত। তো নিজের পকেটের ধান্দা কইরা ইসলাম কায়েম করার কথা বলা, এর চাইতে বড় ফাজলামি, এর চাইতে বড় ধোকাবাজি আর হইতে পারে না। আর এটা আল্লাহর পক্ষ থেকেও লাআনাত আসবে, আর মানুষ তো এটাকে গ্রহণ করবে না। এটা আপনি লিখে রাখতে পারেন। এটা আমি বড় গলায় বলি, আমার স্টুডেন্ট লাইফ থেকে বলে আসছি। মসজিদ, মাদ্রাসা, দিন, ধর্ম এগুলো নিয়ে দুনিয়া কামাইতে চাইলে লাআনাত আর লাআনাত এটা আসবেই, আপনি যেই হন না কেন। এজন্যই আখলাক টিভি অনেক কষ্টের সাথে বলেছিল যে আলেমদের ঐক্য যাদের কারণে হবে না তারাই জাতীয় দালাল। সে যেই হোক, যে পার্সন হোক না কেন, কিচ্ছু আসে যায় না, তারাই জাতীয় দালাল। এই জাতীয় দালালদেরকে আজীবন দালালের ছাপ্পা নিয়ে মরতে হবে, মৃত্যু পর্যন্ত দালালের ছাপ্পা নিতে হবে, নিতেই হবে। এটা তো কোনো রক্ষা নাই। এজন্য বলবো ভাই, বাংলাদেশ যেই বিভাজন তৈরি হয়েছে, আর বাংলাদেশ তো মানে ছোটবেলায় গ্রাম গায়ে একটা উদাহরণ শুনছিলাম যে সাথে ঠেলার ঘর আল্লাহ রক্ষা কর, এরকম একটা অবস্থা। মানে একই ঘরের মধ্যে যদি বিভিন্ন মতামত হয় তাইলে যে পরিস্থিতি হয়। ইসলামী রাজনীতিটা একটা রাজনীতি। আমাদের যেই ভাইরা এই মতামত দিতেছেন যে গণতন্ত্রের ভোট দিয়া ইসলাম কায়েম করা সম্ভব হবে না, গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম করা যাবে না, আপনি তাদের কথাকে ফালাইবেন কেমনে, বাদ দিবেন কেমনে? হ্যাঁ, আপনি ব্যাখ্যা যখন দাঁড় করাইবেন যে ভাইরে আমরা তো গণতন্ত্রকে হালাল বলি না, গণতন্ত্রের যেই পার্টগুলো হারাম এটা হারামি, এবং গণতন্ত্রে কেউ বিশ্বাস করলে তার ইয়াকিনও থাকে না, ইমানও থাকে না। বিষয়টা হলো আমরা এখান থেকে শুধু নির্বাচনের পার্টটা নিয়ে
মানে আলেমরা যে ব্যাখ্যাটা করেন বা যে কাজ করতেছেন বা যেইভাবে ইসলামী রাজনীতিকে জেনারেল রাজনীতির সাথে মিলাইতেছে সেই ধরনটা বলতেছি। আলেমদের ব্যাখ্যা হলো বাইরে ইসলামী রাজনীতিটা যেহেতু আমরা হঠাৎ করে সংসদে যেতে পারতেছি না, সেহেতু এই রাজনীতির ভোটটাকে ব্যবহার করে আমরা সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে সংসদ থেকে আমরা আইন পরিবর্তন করব, মানুষের কল্যাণে আমরা কাজ করব। এটা হলো আলেমদের বক্তব্য। তো আপনি সেটা করতে গেলে তো এক হইতে হবে। আপনারা যদি এক না হন তাহলে আপনাদের এই ব্যাখ্যা চলবে না। তো এই ব্যাখ্যা তো আমাদের ওই বাইরা নিবে না। হ্যাঁ, তারা তখন বলতেছে, নেটে বলতেছে, তারা চোখ খুলে একটু দেখেন কমেন্ট সেকশনে, তারা বলতেছে কই গণতন্ত্র দিয়ে ইসলাম কায়েম করবেন, এটা কি সম্ভব? তারা তো পরিষ্কার বলে প্রস্রাব দিয়ে পায়খানা ক্লিয়ার করার মতো। হ্যাঁ, আপনি যুক্তিকে ফালাইতে পারবেন না। তো ফালানোর একটাই রাস্তা ছিল, আপনি কোনো না কোনোভাবে সবাই মিলা একটা ঐক্যবদ্ধ হইয়া ইসলামের পক্ষে একটা ভোট বাক্স তৈরি করে আপনি ভোটের একটা জাগরণ তৈরি করতে পারতেন, একটা ভোটের বিপ্লব ঘটাইতে পারতেন। ভোটের বিপ্লব ঘটাইতে পারলে, ভোটের জাগরণ ঘটাইতে পারলে আপনি তখন ইসলামের পক্ষে 150 থেকে 200 আসন আপনি নিয়ে আসতে পারতেন। তখন কি হইতো, আপনি ইসলাম কায়েম করা অর্থাৎ ইসলামের পক্ষে হুট করে তো আর পুরা শরিয়া আপনি একসাথে অ্যাপ্লাই করতে পারবেন না। তো কি পারবেন, আস্তে আস্তে করে আইনগুলি, যেই আইনগুলো শরীয়তের সাথে বিরোধী, যে আইনগুলো মানুষের ক্ষতির কারণ, যেই আইনগুলো জাতির গজব আসার কারণ, এই সমস্ত বিষয়গুলো আস্তে আস্তে আপনি পরিবর্তন করতে পারতেন। এই কাজগুলো আপনি করতে পারতেন। আজকে কি হয়েছে, আপনারা ঐক্যবদ্ধ না হওয়ার দরুন আমরা নিরাশ হয়ে যেতেছি, মাঠে ময়দানে আমরা কথা শুনতেছি, আর আপনারা না কোনো কথা শুনতে চান, না ঐক্যবদ্ধ হইতে চান, আপনারা নিজের ফায়দার জন্য যুক্তি দেখাইতে চান। আপনারা এতটুকু ভাবতে চান না বা বুঝতে চান না যে ইয়ং জেনারেশন এটা মানবে না, মানে না, মানতে চায় না। কমেন্ট সেকশন তার সাক্ষী। অতএব এখন আর যা মন চায় তা বলে আপনি সামনে আগাইতে পারবেন না। আপনি বাধাগ্রস্ত হবেন। লিখে রাখেন। আজকের আলোচনার শেষ দিকে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট না বললেই নয়। গতকালকে জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে আল্লামা মুফতি আব্দুল মালেক হাফিজাহুল্লাহ সমকামিতার বিরুদ্ধে এবং জাতিসংঘ এই দেশে অফিস বসাইবে সেটার প্রধান সেই সমকামী, এগুলোর বিরুদ্ধে যেই পরিমাণ জাজালো বক্তব্য দিছে এবং যেই পরিমাণ গঠনমূলক আলোচনা করছেন, যেই পরিমাণ রিস্কি আলোচনা করছেন, কাসামান বিল্লাহ, আল্লাহর কসম করে বললে মিথ্যা হবে না যে আল্লামা আব্দুল মালেক হাফিজাহুল্লাহ তিনি চাকরির পরোয়া করেন নাই। চাকরির পরোয়া করলে এই ভাষা, এই শব্দ চয়ন, এইভাবে রিস্ক নিয়ে কথা বলে এটা আসতো না। তার মানে আমরা জাতীয় মসজিদে খতিব আল্লামা ওবায়দুল হক রাহিমাহুল্লাহর পরে জাতীয় খতিব পেয়েছি। এখন এই খতিব সাহেবের বক্তব্য পাওয়ার পরে আমি খুব খুশি না, এখানে শুধু খুশি না, খুশি তো আসি, আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে এবং এই বয়ান বক্তব্যকে আপনাকে টিকা রাখার জন্য কাজ করতে হবে। বলে কেন, এই বক্তব্য দেওয়ার পর আপনি তো ঘুমায় গেছেন, আপনি নেটে শুনা আব্দুল মালিক সাহেব খুব সুন্দর বক্তব্য দিছে এই সেই, আরে মিয়া আপনি এটা শুনা শুকরিয়া আদায় করেন নাই, অথবা আপনি আত্মতৃপ্তির ঢেকুর তুলতেছেন। আর বাতিল পক্ষ কিভাবে আব্দুল মালিক সাহেবকে সরানো যায়, কিভাবে আব্দুল মালিক সাহেবের জায়গায় অন্য একটা দালাল দিয়ে এই মাসলাক চালানো যায়, সেই ফিকিরে তারা 24 ঘন্টা ব্যস্ত। আপনি কি খবর রাখেন নাই তো? এই খবর নাই তো আপনাদের কাছে। এখন এই কথা বলতে গেলে আকলাক টিভি বেশি বুঝে, ইউসুফ মাহমুদি বেশি পণ্ডিতি। আরে পণ্ডিতি করবো না মানে, বয়স হয়েছে না? এই যে দাড়ি পাকতেছে, তো মেহেন্দি দিলে কি হয়েছে, দাড়ি তো পাকতেছে, তো বয়স হয়েছে না? আমরা দেখছি না এগুলি? আল্লামা আব্দুল্লাহ রাহিমাহুল্লাহর রাজনীতি দেখছি, মুফতি আমিন রহমতুল্লাহ আলীর রাজনীতি দেখছি, চরমনাই শাইখ রহমতুল্লাহ আলীর রাজনীতি দেখছি, খতিব আল্লামা ওবায়দুল হক রহমতুল্লাহ আলাইহির জুমার খেদমত দেখছি। অতএব আমাদের সামনে তো এই জিনিসগুলো চোখের সামনে ভাসতেছে, আমরা কথা বলবো না তো কথা বলবে কে? এখন কথা বলে না অনেকেই, এইটা মানে আমি যে বলি এটা হলো অপরাধ, আর অনেকে বলে না, তার মানে তারা জানে, খালি জানে না, আমার চেয়ে তো অনেক বেশি জানে, কিন্তু জানার পরে তারা বলে না। ওই না বলার ধরুন তারটা তার কাছেই পোটলা হয়ে জমা হয়ে পড়ে রয়েছে, আর আমরা বলে দিই 2-4 কথা। এই জন্যই আমরা খারাপ হই, বা কেউ হয়তো শুকরিয়া আদায় করে, কেউ হয়তো ধন্যবাদ দেয়। আলহামদুলিল্লাহ, মাঠ পর্যায়ে আলেমরা যে কোনো জায়গায় গেলে টপ টু বটম, মাঠ পর্যায় থেকে বড় আলেমরা সব জায়গায় কলিজার মধ্যে জড়ায় নিতেছে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। অতএব দেখেন, আজকে জাতীয় মসজিদে জাতীয় খতিব পেয়েছেন। এই খতিব সাহেবকে কিভাবে আরো এস্টাবলিশ করা যায়, কিভাবে সাপোর্ট দেওয়া যায়। আজকে দেখেন 2 জন মানুষ, বাংলাদেশে শুধুমাত্র 2 জন মানুষ, জাতীয় মসজিদের খতিব আর এদিকে ফাউন্ডেশনে ডক্টর আফামা খালিদ হোসেন হাফিজাহুল্লাহ, 2 জন মানুষ আসার দ্বারা, 2 জন হাস্তি, 2 জন ব্যক্তি আসার দ্বারা আমাদের কত কাজ হয়েছে। আপনি চিন্তা করছেন বিষয়টা? এখন যদি আপনি 150 থেকে 200 আসনে এরকম আলেম আনতে পারতেন, আপনি ভাবতেছেন এটা কি ফলাফল কি? ভাবেন নাই তো, ভাবার চেষ্টা করি না তো আমরা, চিন্তা তো করি না আমরা, যে কারণে মারামারি পারাপারি।
আরে বাবা, আপনি 2-3টা সিটের জন্য রাজনীতি করতেছেন, লজ্জা লাগে আপনার জন্য, আপনাদের জন্য। এত রাজনীতি বুঝা, রাজনীতির মাঠে থেকে এত লড়াই করে, এত কিছু করে আজকে আপনি টাকার কাছে বিক্রি হয়ে যান, 2-4টা সিটের কাছে বিক্রি হয়ে যান। আরে বাবা, আমি তো মনে করি আমি আখলাক টিভি থেকে দাবি করব যে আপনি তো ভালো, আপনার খাদেমরা পর্যন্ত সংসদ সদস্য হইতে পারে। হাউ ইট পসিবল? আপনার প্রশ্ন আসতে পারে এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, সম্ভব। আপনি যখন সবাই মিলে একসাথে ঐক্যবদ্ধ হবেন, তখন তো আপনার 300 আসন আপনার সামনে, আপনি 300 আসন নিয়ে খেলবেন, আপনি 300 আসন নিয়ে ভোটের ময়দানে ঝাঁপায় পড়বেন। তখন আপনি তো মূল পার্সন, আপনি তো আসেনি, আপনার আশেপাশের মানুষেরাও সংসদ সদস্য হইতে পারে, প্রার্থী হইতে পারে। তাইলে আপনি 200 আসন 300 আসন টার্গেট করে আপনি নামলে, আপনি 200 আসন পাইলে আপনারা এখন কয়জন? কয়েকজন, মাত্র কয়েকজন, আমি নাম নিতে যাচ্ছি না, মাত্র কয়েকজন আপনারা সংসদ সদস্য হিসাব করা যায়। আর তখন আপনারা 200-র উপরে সংসদ সদস্য হইতেন আলেম ওলামারা। এইটা কি ভালো হইতো না? এখানে কি ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআর আমল হইতো না? এই দুঃখের কথা বলবো কার কাছে ভাই? শেষ যে সামারিটা টানতে চাই, মুজিব ছাড়া বাংলাদেশ ফজলুর রহমানরা চায় না। এর কারণ কি দেখেন, আওয়ামী লীগের নামগন্ধও নাই, এরপর ফজলুর রহমান সাহেব কিন্তু মুজিবের নাম বলতে পারে নাই। কারণ কি? উনি ওই রাজনীতির সাথে জড়িত, উনি বাংলাদেশকে ওইভাবে দেখতে চায়। এইটাই বাস্তবতা, ওনারা এভাবেই করবেন। ওনারা ইসলামের সাথে রাজনীতির কোনো সম্পর্ক কোনোদিন মানতে চান নাই, চাইবেও না। আর আলেমরা আফগানি বাংলাদেশ চায়, কিন্তু আফগানি বাংলাদেশ যেই কদমে হাঁটছে, যেই রাস্তায় হাঁটছে, সেই নকশা কদমে হাঁটার চিন্তা তো করেই না, বরং উল্টা কয়েকটা সিটের জন্য ভাগাভাগি কইরা নিজেদের মধ্যে এত কাদা ছোড়াছুরি, কমেন্ট সেকশনে এত গালিগুলোজ, এত আউলাজৌলা শব্দ, এটা জেনারেল লাইনেও এতটা হয় বলে মনে হয় না। আপনার একটু কমেন্ট সেকশনে দেখবেন, তাইলে টের পাবেন যে কি চলতেছে বিগত কয়েকদিন যাবত, অনেক দিন যাবতই, বাদবাকি বিগত কয়েকদিন যাবত একদম নাজেহাল পরিস্থিতি। যে কারণে এই কথাগুলো সামনে আনা, এই ডিপ কথাগুলো সামনে আনা। এজন্য ইসলামী কোনো দল যদি মনে করে আমরা স্বয়ংসম্পূর্ণ, ইসলামী কোনো ব্যক্তি যদি মনে করে আমরা স্বয়ংসম্পূর্ণ, আমরা আখলাক টিভি থেকে দাবি করে বলবো আপনি ভুলের উপরে আছেন। কেন? আপনারা ইসলামী সব দল মিলে যদি এক জায়গায় হন, তখন দেখবেন আবার জেনারেল সব দল মিলে আপনাদের বিরুদ্ধে লেগে গেছে। এইটা অনেক মূলনীতি আছে, অনেক হিসাব কিতাব আছে, অগ্রিম বললে আবার অনেকে নিতেও পারবেন না, সেই জন্য বললাম না। তবে এতটুকুই বলে রাখা যে আপনারা সবাই মিলা, অর্থাৎ ইসলামী সব দল মিলা যদি একটা মার্কা, একটা ভোটের বাক্স দেন, তারপর দেখবেন যে সমালোচনা বা বিরোধিতা কিভাবে শুরু হয়, তখন দেখবেন। এই জন্য বলি ভাই, সবাই ঐক্যবদ্ধ হইয়াই টিকে থাকা মুশকিল। আর আপনি দলে উপদলে বিভক্ত হইয়া যার যার দল নিয়ে এসে সেই ইসলাম কায়েম করবেন, এই কথাবার্তা হলো পাগলামি কথাবার্তা, পাবলিকের পাগলামি বুঝানো। মানে ওই যে আবুল রে বাবুল বুঝানো, বাবুল রে আবুল বুঝানো। পুরান ঢাকায় বলে ওর মাথায় ওর টুপি পরায় দিচ্ছে, ওর মাথায় ওর টুপি পরায় দিচ্ছে। তো আপনি পারবেন ওর মাথায় ওর টুপি পরায় দিতে, ওর মাথায় ওর টুপি পরায় দিতে। এটা দিয়া ইসলামী রাজনীতি কায়েম হবে না, বা ইসলাম কায়েম হবে না, মানুষের অধিকার আদায় হবে না। এই জন্য আমরা এই খোলা কাঁচা কথাগুলি একদম পরিষ্কার করে দিলাম আর কি। কারণ এ কথাকে আপনি অস্বীকার করতে পারবেন? যদি জেনারেল দল ক্ষমতায় আসে, তারা যে বাইতুল মুকাররম মসজিদে তাদের খতিব বসাইবে না, এটাকে আপনি বলতে পারবেন? তারা কি ধর্ম মন্ত্রণালয়ে তাদের লোক বসাইবে না, আপনি বলতে পারবেন? তারা বিভিন্ন মসজিদে তাদের লোক খতিব দিবেন, আপনি বলতে পারবেন? বাংলাদেশে এগুলি হয়, ভবিষ্যতে এটাই হবে। এটা বন্ধ করার পথ কি ছিল? বন্ধ করার পথ ছিল ইসলামী লোকজন, ইসলামী সব দল মিলা ক্ষমতায় যাওয়া। আমি তো এটা দাবি করে বলবো, যেটা একটু আগেই বললাম, যে ইসলামী কোনো এক দল বা কোনো এক ব্যক্তি যদি মনে করে আমরা স্বয়ংসম্পূর্ণ, তারা ভুল। ইভেন জামায়াত ইসলামী সহ, নাম নিয়ে এখন বললাম, কারণ ইসলামী রাজনীতির মধ্যে সবার উপরে জামায়াত ইসলামী, তারপর ইসলামী আন্দোলন, তারপর অন্যরা। আমি সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে বলতেছি। তো সেই হিসেবে জামায়াত ইসলামী এত পুরনো রাজনীতি দল, সেও যদি চায় যে আমি একলা চলনীতিতে চলবো, হবে না, পারবে না, আগাইতে পারবে না, কয়েকটা সিট পাবে, ইসলাম কায়েম হবে না। ঠিক এইভাবে করে ইসলামী আন্দোলন যদি একলা চলনীতিতে আগাইতে চায়, তাইলেও তারা খুব বেশি আগাইতে পারবে না। আর অন্যরা তো আর আলোচনায় আসতেই পারে না। হবে কি, ওই লিয়াজো ফিয়াজো করলে 2-4টা সিট পাবে, তাদের ব্যক্তিগত ফায়দা হবে। তো ব্যক্তিগত ফায়দার জন্য আমরা মাঠ পর্যায়ে কেউ ইসলামী রাজনীতি করি না, আমরা ইসলাম কায়েমের জন্য ইসলামী রাজনীতি করি। এই জন্য এই কথাগুলো বলি। জানি এই কথাগুলো কাটার মতো বিধবে, খুব ভালোভাবে নিবেন না। আখলাক টিভির সমালোচনা নতুন করে আবারও শুরু করবেন, এটা আমি খুব ভালো করে জানি। এরপরও বললাম, কারণ আসসায়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ। অতএব আমরা চেষ্টা করলাম, পরিপূর্ণতা আল্লাহ দিবেন, রিস্ক নিয়েই বললাম। জানি অনেক মানুষ অনেক সমালোচনা করবেন, তারপরেও বললাম, হ্যাঁ, ফজলুর রহমানরা যে বাংলাদেশ চায়, সেই বাংলাদেশ যদি আপনি কায়েম হইতে দেন, তাহলে আপনার ওই মাথা কাউয়ার মতো নিচে দিয়েই রাখতে হবে। আর ইসলাম বিদ্বেষী যত কর্মকাণ্ড হবে, দেশ নিয়ে যত ষড়যন্ত্র হবে, সবই আপনাকে দেখতে হবে। আপনি পারবেন মাহফিলের মাইকে 2টা কথা বলতে, আর জুমায় 2টা বলতে, তাও যদি পরিবেশ আপনার অনুকূলে থাকে, আর না হইলে না। আর আপনার সামনে ইসলামী রাজনীতির বসন্ত কাল ছিল। আপনি চাইলে সব রাজনৈতিক দল মিলে ইসলাম কায়েমের জন্য সর্বোচ্চ সুবর্ণ সুযোগ যেটা এবার পাইছেন, এইটা আর 50 বছরও বা 100 বছরও পাবেন কিনা
আমার মনে হয় না। শেষ একটা পোস্ট পড়েই আজকের আলোচনা শেষ করব। আমাদের মুফতি আবু মোহাম্মদ রহমানী হাফিজাহুল্লাহ কিছুদিন আগেও মুনতাদাল উম্মায় একটা প্রোগ্রাম একসাথে করেছিলাম, সম্ভবত ওই প্রোগ্রামে উনি বলেছেন, আমার সামনে একটা ফটো কার্ড আছে, উনি পরিষ্কার করে বলেছেন, হাত জোর করে বলেছেন কি, ইসলামী দলগুলোর কাছে হাত জোর করে বলছি, অন্তত কলঙ্ক মোচনের জন্য হলেও আপনারা একবার ঐক্যবদ্ধ হন। এই গালি যেন আর শুনতে না হয় যে আলেমরা ঐক্যবদ্ধ হবে না, এই ব্যাপারে তারা একমত, অর্থাৎ আলেমরা ঐক্যবদ্ধ হবে না এই ব্যাপারে আলেমরা একমত, এই ধরনের কথা, এই ধরনের কটু কথা যেন আমাদের শুনতে না হয়। আমি মুফতি আবু মোহাম্মদ রহমানী ভাইয়ের কণ্ঠে কণ্ঠ মিলায়া আমি তার কথাকে ফুল সাপোর্ট করে আখলাক টিভির পক্ষ থেকে সকল ইসলামী দল ও ব্যক্তির কাছে হাত জোর করে বলছি, হাত জোর করে, হ্যাঁ এই যে হাত জোর করে বলছি, পায়ে ধরে বলছি, যদি আমাকে বলে তুমি এসে পায়ে ধরো, আমি পায়ে ধরবো। যদি বলে লাইভ দিয়া পায়ে ধরো, আমি আখলাক টিভি থেকে লাইভ দিয়া সেখানে গিয়ে মোবাইলে ক্যামেরাম্যান থাকবে, লাইভ দিয়া আমি পায়ে ধরবো, যে আপনার পায়ে ধরি, আপনি ঐক্যবদ্ধ হন। দলের কথা বলবেন, কতজনের পায়ে ধরতে বলবেন, ততজন বলে তুমি পায়ে ধরলে কি আসে যায় না, আমি পায়ে ধরলে কিছু আসে যায় না। আমার যে দিল নিংড়ানো ব্যথা, এই দেশের রাজনীতিতে যা দেখেছি, সেই 91 থেকে এই পর্যন্ত এই ঢাকার বুকে সারা বাংলাদেশে যেই রাজনীতি দেখেছি, সেই রাজনীতিতে আমি মনে করি ইসলামী দল এইবার যদি ঐক্যবদ্ধ না হয় তাহলে এটা একটা পাপে পরিণত হবে, এটা একটা অন্যায়, জবরদস্ত অন্যায়, এটা জাতির সাথে খেয়ানত করা, এটা জাতির সাথে গাদ্দারি, যেটা আমরা আখলাক টিভিতে কয়েক লেখনীতে লিখেছি, আজকেও সেটা বলে দিব। সেটা কি, ইসলামী দল যদি ঐক্যবদ্ধ না হন তাহলে যাদের কারণে ঐক্যবদ্ধ হবে না তাদেরকে শুধু গাদ্দার বললে আর জাতীয় দালাল বললেই শেষ হবে না। ইসলামী দল ঐক্যবদ্ধ না হইলে ক্ষমতায় যাবে জেনারেল দল, তারা গিয়ে যত অনিয়ম করবে, যত আউলাঝোলা করবে, যত পাপাচার করবে, যত লুটপাট করবে, সব কিছুর দায় আপনাদের কাঁধে আসবে, যাদের কারণে ইসলামী দল ঐক্যবদ্ধ হচ্ছে না বা হইতে পারবে না। আসবেই, আপনি যে কয়টা সিটই পান কিচ্ছু আসে যায় না। আপনি সিট পাইয়া একটা গাড়ি পাইবেন, একটু সুযোগ সুবিধা পাইবেন, কিছু বেতন পাইবেন, এই পাইবেন, এই তো, আর কিছু না। কিন্তু আপনি আজীবনের জন্য দালালের ছাপ্পা আপনার পিঠে লাগবে, আপনাকে দালাল হয়েই মরতে হবে। আপনার পরের প্রজন্ম, আপনি একজন আলেম হওয়ার পরেও আপনার পরের প্রজন্ম আপনাকে দালাল বলতে বাধ্য হবে, আর আপনার পরের প্রজন্ম সেই দালাল শুনতে বাধ্য হবে। বন্ধুরা, এই শেষ পর্যন্ত আমাদেরকে যারা লম্বা সময় দিয়েছেন, আপনাদের কাছে আমাদের আবেদন, আপনারা কমেন্ট সেকশনে আপনাদের কথাগুলো লিখবেন, আর আমাদের ভিডিও বার্তাগুলোকে আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখলে আমাদের চ্যানেলটা খুব তাড়াতাড়ি র্যাঙ্ক করবে। আপনাদের সাপোর্টেই এই চ্যানেল সামনে যাবে। আমরা চাই 1 লাখ সাবস্ক্রাইব হলে আমরা মোটামুটি একটা আগের পর্যায়ে ফিরে যেতে পারি এবং সুন্দরভাবে কাজকর্ম করতে পারি, যে কারণে আপনাদের সাপোর্টটা আমাদের দরকার। আপনাদের সব ধরনের সাপোর্ট আমরা সাদরে গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে এর প্রতিদান দিবেন, আমরা এই আশাও করি। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।